আগুনের ঝর্ণার পেছন দিয়ে মাহাদি এবং ইউসুফ সামনে এগিয়ে চলেছে। এরকম আগুনের ঝর্ণা তারা কখনো দেখেনি। পানির ঝর্ণা পড়তে দেখেছে, কিন্তু এই আগুন এবং লাভার ঝর্ণা ওপর থেকে নিচে ঝরে পড়ছে এবং সেটা গিয়ে পড়ছে এখানকার আগুনের নদীতে। এই পাহাড়ের ওপর থেকে এই জিনিসটা সরু পথ দিয়ে নেমে আসে এবং তারা যে নদীর উপর দিয়ে এসেছে এই নদীর ভিতরে গিয়েই সেই জিনিসটা পড়ছে। ইউসুফ সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। পাহাড়ের ঝর্ণার পেছনের একটা গুহার সামনে তারা দাঁড়িয়ে আছে। মাহাদি বলছে, এদিক দিয়ে কি আমরা সামনে এগিয়ে যেতে পারবো? ইউসুফ তখন বলল, এখান থেকে আরো অনেকটা সামনে সম্ভবত সুড়ঙ্গের মুখ এবং ওইটা কালো জাদু দিয়ে একবারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা ওদিক দিয়ে আর বের হতে পারবো না, আর সেটা যদি সম্ভব হয়ও তারপর ওই কালো জাদুর বেষ্টনী ভাঙতে হবে। আমাদেরকে অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। সেটা বলে ইউসুফ আরেকটু সামনের দিকে এগিয়ে গেল সেই আগুনের ঝর্ণার পেছন দিয়ে। সামনে দাউ দাউ করে আগুনের লেলিহান জ্বলছে এবং সেই সাথে ঝর্ণা নিচের দিকে পড়ছে। প্রচন্ড উত্তাপ সেখানে। মাহাদি সেখানে টিকতে পারছে না। ইউসুফ সেটা দেখে খুব দ্রুত মাহাদিকে নিয়ে আরেকটু ভেতরের দিকে গেল। সেখানে যাওয়ার পর তারা দেখল বিশাল এক গুহা রয়েছে, যেটা কিনা ওই সুড়ঙ্গের পথের দিকেই গিয়েছে এবং যেটা এক অন্য রকম অন্ধকার এবং ভয়ঙ্কর গুহা। তারা একটা আগুন জ্বালালো। আগুন জ্বালিয়ে সেটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। অনেকটা পথ সামনে যাওয়ার পর তারা আচমকা খেয়াল করলো ভেতর থেকে কিছু একটা উপরের দিকে উঠে আসছে এবং সেটা অনেকটা মাকড়সার মতো এবং বিশাল আকৃতির। জিনিসটা কি ইউসুফ সেটা বুঝতে পারলো না। মাহাদি তখন বলল, ইউসুফ, এটা কি জিনিস? নিশ্চয়ই এখানকার কোনো দৈত্য হবে। ইউসুফ তখন ভয় পেয়ে বলল কি যে আমাদেরকে এখনই পেছনে সরে যেতে হবে অথবা লুকাতে হবে। জিনিসটাকে সেটা না দেখে তো তার সাথে লড়াই করা যাচ্ছে না। ইউসুফ সঙ্গে সঙ্গেই বলল, আচ্ছা ঠিক আছে, তুই উপরে উঠে যা আর আমি সাইডে লুকিয়ে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে সে খেয়াল করলো যে ওই পাশ থেকে বিশাল আকৃতির এক মাকড়সা বেরিয়ে আসছে। ইউসুফ সঙ্গে সঙ্গে সেই মাকড়সার মাথা বরাবর তার চোখ দিয়ে একটা আগুনের লেলিহান বের করার সঙ্গে সঙ্গেই তার মাথা ঠাস করে ফুটে সেখানে সে মারা গেল। ইউসুফ বুঝতে পারলো যে এই গুহায় নিশ্চয়ই এরকম আরো অনেক মাকড়সা আছে। এরা যেহেতু এদিক দিয়ে বের হয়েছে, তার মানে এই গুহার ভিতরে নিশ্চয়ই কোনো সুড়ঙ্গ পথ আছে। সেদিক দিয়ে ও বেরিয়ে এসেছে এবং নিশ্চয়ই ওখানে আরো কোনো জায়গা আছে এবং এরকম আরো অনেক মাকড়সা আছে। ইউসুফ সেটাই মনে করলো। ইউসুফ তারপর সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। আর গুহার একদম শেষ মাথা কোথায় সেটা তাকে বের করতে হবে এবং যেভাবেই হোক এই পথ ধরে ওই মূল সুড়ঙ্গের কাছে পৌঁছাতে হবে। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি সিজন 5 এপিসোড নাম্বার 6-এ। যারা এখন পর্যন্ত আমাদের পূর্ববর্তী সিজন এবং এপিসোডগুলো দেখেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেই এপিসোডগুলো দেখে আসতে পারেন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। আমাদের গল্পগুলো কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন। সেই সঙ্গে যারা এখন পর্যন্ত আমাদের গল্পগুলো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাই জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 6-এ। সুড়ঙ্গের সব সেনারা তখনও সেখানে বসে আছে। তারা অপেক্ষা করছে তাদের যুবরাজ ইউসুফ কখন আসবেন, কারণ তাছাড়া তাদের আর কোনো উপায় নেই। প্রায় অনেকটা বেলা হয়ে গিয়েছে। তারা সেখান থেকে কিভাবে বের হবে বা যুদ্ধক্ষেত্রে যেতে পারবে কিনা সেটি নিয়ে যারা শঙ্কিত। হানিফা তাদেরকে লিড দিচ্ছে। সকলে খাবার খেয়ে বিশ্রাম করছে এবং তারা এই পথ ধরেই সামনে এগোতে হবে। এই সুড়ঙ্গ পথ পার হলেই মূল মাদাফা রাজ্য এবং সেখানে তারা সরাসরি দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হতে পারবে। সেই জন্য তারা তখনও সেখানে বসে আছে এবং কি করবে সেটাই যেন ভেবে উঠতে পারছে না। হানিফা তখন সকলকে শান্ত হতে বলল, তোমরা চুপ করে থাকো। তোমাদের যুবরাজ আসার পরেই তারপরে বাকির সিদ্ধান্ত হবে। তারা নিশ্চয়ই কোনো ভালো পন্থাই অবলম্বন করতে গিয়েছে, যেটা হবে দেখা যাবে। তোমরা সকলে এখন বিশ্রাম করো, সামনেই বড় দিন আসতে চলেছে। তারা সকলে তখন বিশ্রাম নিতে শুরু করলো এবং সকলে একের সঙ্গে গল্প করা শুরু করলো। উত্তর, দক্ষিণ এবং পূর্ব সাইডের প্রত্যেকটা অংশে সকলে যুদ্ধের জন্য প্রস্তুত। সকল সেনারা মাদাফা রাজ্যের মাদারল্যান্ডের কাছাকাছি এসে সমস্ত কিছু ঘিরে ফেলেছে। তারা বর্ডার ভেদ করে একদম মাদারল্যান্ড পর্যন্ত পৌঁছে গিয়েছে। তারা নিরাপদ দূরত্ব অনুসরণ করে সকাল হবার অপেক্ষা করছে, কারণ এই সকাল হচ্ছে গিয়ে তাদেরকে নিয়ে যাবে সেই সকালের দিকে, বিজয়ের দিকে।
তারা সকলে নিরাপদ দূরত্বে আছে, কারণ ওরা যে কোনো মুহূর্তে হামলা করতে পারে এবং সেজন্য পাহাড়ের পেছনে লুকিয়ে আছে। তারা চিন্তা করছে কিভাবে কালকের যুদ্ধে জেতা যায়। কালকে হচ্ছে ফাইনাল যুদ্ধ হবে। ওদিকে কি তাহলে ইউসুফ, যুবরাজ এবং হানিফা সকলে চলে এসেছে, নাকি এখন পর্যন্ত আসেনি, নাকি সকলের কমান্ড পর্যন্ত অপেক্ষা করব? কারণ যুদ্ধের সন্নিকটে প্রায়। এখানে হয়তো তারা জিতবে আর না হয়তো হারবে। তাদের সাপোর্ট সব থেকে বেশি এবং তাদের শক্তি সব থেকে বেশি। তবে তারা জানে না যে আন্ডারগ্রাউন্ড অঞ্চলে আসলে মূলত কতখানি শক্তি লুকিয়ে রয়েছে। আর সেখানে আগুনের খেলা। তাদের কাছে ব্যাকআপ শূন্য বা সমস্ত কিছু আছে, সেসব নিয়েই তারা চিন্তিত। দক্ষিণের একজন সেনাদলের মূল যে দূত ছিল, সে তখন এসে বলল, ফর্টাসের তরফ থেকে খবর আছে। ফর্টাস বলেছে কালকে এক যোগে হামলা করার জন্য। আগে পরে গেলে হয়তো হবে না, এবং ব্যাকআপ টিম রাখার জন্য। আগে যে টিমকে পাঠানো হবে তার পেছনে একটা ব্যাকআপ টিম থাকবে এবং তার পেছনে আরেকটা ব্যাকআপ টিম থাকবে। এরকম করে 3 ধাপে মোট দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হতে হবে এবং আমরা সকলে তাই করব। এই কথা বলার পর ওনারা বলল, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। সকলকেই একই নির্দেশনা দেওয়া হলো। ফর্টাস সমস্ত যুদ্ধ নিয়ন্ত্রণ করছে। ওদিকে রেবেল টিমের যে মূল সেনা আছে, তিনিও এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করছে একাই, এবং তার দল অনেকটা ভারী এবং তার দলের সকলেই যোদ্ধা। সকলেই অনেকটা প্রস্তুত হয়ে আছে। এইসব দলে যুক্ত আছে সেই সব সেনারা যারা কিনা আধিরাজের আমলে যুদ্ধ করেছিলেন আধিরাজের বিপরীত মুখে, এবং ক্যান্টিলিয়ার দক্ষ সেনারা যারা কিনা আন্ডারগ্রাউন্ড স্লিপিং চেম্বারে ঘুমিয়েছিল অনেক বছর। তারা সবাই দক্ষ। তবে মাটির নিচের এই অঞ্চলগুলোতে যেসব দৈত্য জিন, যেসব শয়তান জিন এবং অস্বাভাবিক জিন আছে, তারা ওপরের সমতলের জিনদের মতো নয়। তারা একটু ভিন্ন জিন। এবং এই পাহাড়ি অঞ্চলে যেখানে কোথাও কোনো পানি নেই, সেখানে তাদেরকে একটু বিপাকে পড়তেই হচ্ছে। তার ওপরে শুধুমাত্র চারিদিকে গরম, উত্তাপ আর আগুন, কোনো গাছপালার চিহ্ন নেই। অথচ এখানে অনেক তৃণভূমি জিন আছে যারা কিনা ভালো অক্সিজেনে বাঁচতে শিখেছে, কিন্তু এইখানে তেমন কোনো সুবিধা নেই। তারা সকলেই অপেক্ষা করতে লাগলো আগামীকালকের জন্য। আগামীকালকে তাদের খুব বড় একটা দিন। একজন জিন তাই বলে পাহাড়ের এক চূড়ায় সে চুপচাপ চোখ মেলে তাকিয়ে আছে। অনেকক্ষণ সে চিন্তা করলো তার পরিবারের কথা, তার বাড়িতে কি কি আছে, সে কি আর ফেরত যেতে পারবে। এটা যেন প্রত্যেকটা সেনারই চিন্তা যে সে এই যুদ্ধ সেরে কি বাড়ি যেতে পারবে। তারপর তার চোখ বন্ধ হয়ে গেল। সে নিশ্চয়ই এখন একটু বিশ্রামের দিকে গিয়েছে। ইউসুফ এবং মাহাদি সুড়ঙ্গ পথ ধরে সেই আগুনের লেলিহান নিয়ে আর একটু সামনে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে তারা ভেতর থেকে খেয়াল করলো যে ইউসুফ যা ভেবেছিল ঠিক তাই। এই গুহার ভিতরে অনেক রকমের মাকড়সা রয়েছে যেগুলো খুবই বিষাক্ত। ইউসুফ সঙ্গে সঙ্গে আরো সামনে যেতে শুরু করলো। তারপর যখন গুহার মুখটার সামনে একটু লুকিয়ে দেখলো এই পুরো গুহা ভর্তি শত শত মাকড়সা, যাদের সঙ্গে পারা হয়তো ইউসুফের পক্ষে সম্ভব নয়। তবে এদিক দিয়ে যদি যেতে হয় তাহলে ইউসুফকে যেভাবেই হোক এই মাকড়সাগুলোর সঙ্গে পারতেই হবে। এটা বলার সঙ্গে সঙ্গে ঠিক সেই মুহূর্তে উপর থেকে একটা মাকড়সা ইউসুফের উপর আক্রমণ করে ফেললো। ইউসুফ সেই মাকড়সাটা মারতে গিয়ে সকল মাকড়সাদেরকে প্রায় দেখিয়ে ফেললো যে তারা এখানে উপস্থিত হয়েছে, এবং সকলে ইউসুফ এবং মাহাদিকে দেখে ফেললো। ইউসুফ ওইখানে গিয়ে সামান্য একটু উপরে উঠছে। পুরো গুহার ভিতরে মাকড়সা ভরা। ওই মাকড়সাগুলো তখন তাদের মুখ দিয়ে জাল মারতে শুরু করলো ইউসুফের দিকে। ইউসুফ সঙ্গে সঙ্গে সরে গেল। একটা মাকড়সার জাল অন্য একটা মাকড়সার গায়ে গিয়ে লাগলো। তবে তাতে করে কোনো লাভ হলো না, কারণ মাকড়সার নিজের জাল সে নিজে পেঁচাবে না, এটা স্বাভাবিক বিষয়। সকলে ইউসুফের দিকে তখন তাক করতে শুরু করলো। মাহাদি তখনও সেই সুড়ঙ্গের ওই পাশে দাঁড়িয়ে আছে। সে ইউসুফকে বলল, ইউসুফ চলে আয়, আমরা দিক দিয়ে যেতে পারবো না, ওরা টের পেয়ে গিয়েছে। কিন্তু ইউসুফ নাজরবান্দা, সে একে একে তার চোখের সেই লেজার রশ্মি দিয়ে সকল মাকড়সাকে মারতে শুরু করলো। কিন্তু তাদের কোনো লাভ হচ্ছে না, কারণ এখানে একটা দুইটা না, বরঞ্চ হাজারও না, বরঞ্চ কয়েক লাখ মাকড়সা রয়েছে যারা কিনা এই সম্পূর্ণ সুড়ঙ্গ এবং গুহার মুখ ধরে এখানেই থাকে এবং এখানেই বসবাস করে হাজার হাজার বছর ধরে। এদেরকে এখান থেকে কোনোভাবে সরানো যাবে না। এদেরকে সরানোর একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে সকল গুহায় আগুন ধরিয়ে দেওয়া। কিন্তু আমরা তো মূলত এসেছিলাম এখানে আমাদের সুড়ঙ্গ পথ খুঁজতে, আমাদের মূল গুহা পর্যন্ত পৌঁছানোর, কিন্তু এদিক দিয়ে তার যেতে পারবো না। সেহেতু এই জিনিস নাড়াচাড়া করে লাভ নেই, সেটা ইউসুফ বুঝতে পারলো। কিন্তু ততক্ষণ একটা দেরি হয়ে গিয়েছে। ইউসুফকে চারিদিক থেকে তখন মাকড়সারা প্রায় ঘিরে ফেললো। ইউসুফের যতই শক্তি থাকুক না কেন, মাকড়সার জালের কাছে সে একদম নিরুপায়, এবং সে
তার কাছে নিশ্চয়ই কোনোভাবেই কিছু করতে পারবে না। ঠিক সেই মুহূর্তে বিশাল আকৃতির এক মাকড়সা ছুটে আসলো এবং তার পাছা দিয়ে বড় একটা জাল ছুড়ে দিল ইউসুফের দিকে। ইউসুফ সঙ্গে সঙ্গে সেই জালে পেঁচিয়ে গেল এবং সেই জালের ভিতর পেঁচিয়ে সে নিচে পড়ে গেল। সে কোনোভাবেই হাওয়ায় ভেসে থাকতে পারছে না, নিচে পড়ে গেল। সঙ্গে সঙ্গে অনেকগুলো মাকড়সা তাদেরকে এগিয়ে আসতে শুরু করলো। ইউসুফ তাকিয়ে দেখলো, এরা যদি কোনোভাবে এদিকে চলে আসে তাহলে আমার প্রাণটা এখানে যাবে, সামান্য মাকড়সার কাছে আমি প্রাণ হারাবো। সঙ্গে সঙ্গেই সে অনেক জোরে চিৎকার করে তার শরীর থেকে একটা লাভার মধ্যে আগুন বের হলো এবং সেই মাকড়সার জাল গলে গেল মুহূর্তের ভিতরে। ইউসুফ সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছে, কিন্তু যতবারই সেখান থেকে বের হতে চেষ্টা করছে ততবারই কিছু না কিছু তাকে পেঁচিয়ে ধরছে। ইউসুফ কি করবে কিছু ভেবে উঠতে পারছে না। সে খুব দ্রুত গতির সঙ্গে ওই গুহা থেকে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই গুহার মুখ পর্যন্ত আসার সঙ্গে সঙ্গেই সমস্ত মাকড়সাগুলোকে তাকে আবার পেঁচিয়ে ধরে রাখছে এবং সে আবার নিচে পড়ে যাচ্ছে। ঠিক একই পদ্ধতিতে সে আবার উপরে উঠে আসছে মাকড়সার জাল গলিয়ে, কিন্তু সে সেখান থেকে কোনোভাবে বের হতে পারছে না। ঠিক সেই মুহূর্তে ইউসুফের মাথায় কোনো কাজ করছে না। ওদিকে মাহাদি যে বের হবে, মাহাদি বের হলে একবার যদি তার ডানায় ওই মাকড়সার পাখা লেগে যায় তাহলে সে কোনোভাবেই ওই ডানা ঝাপটাতে পারবে না, আর ডানা না ঝাপটাতে পারলে সে এখান থেকে আর বের হতে পারবে না। তার মানে ইউসুফের তো ডানা নেই, সে এমনি উঠতে পারে এবার সাহায্যে। তবে যদি মাহাদি সেখানে যায় তাহলে বিপদে পড়ে যাবে, কি করবে কিছু বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তে সে ইউসুফকে বলল, ইউসুফ খুব দ্রুত এখান থেকে বেরিয়ে আয়, আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। মাহাদি কি করবে কিছু ভেবে উঠতে পারছে না, সে এক প্রকার মরিয়া হয়ে উঠেছে। ইউসুফ বারবার এমনটা করছে, কিন্তু সে কোনোভাবে সেখান থেকে বের হতে পারছে না। ঠিক সেই মুহূর্তে ইউসুফ যখন আবার উপরে উঠে আসলো, আচমকা একটা রশি ইউসুফকে পেঁচিয়ে ধরলো এবং সেই রশিটা একটা হ্যাঁচকা টান দিয়ে ইউসুফকে এদিকে নিয়ে আসলো এবং সঙ্গে সঙ্গেই সে এইখানের একটা গুহার ভিতরে পড়ে গেল এবং তার শরীর থেকে সমস্ত মাকড়সার জালগুলো খুলে ফেলা হলো। এবং তারপর ইউসুফ দেখল যে তার পাশে কেউ একজন মুখ ঢেকে কালো কাপড় পরে তাকে রশি দিয়ে টেনে পর্যন্ত নিয়ে এসেছে। ইউসুফ তার দিকে হা হয়ে তাকিয়ে আছে। তারপর আচমকা মাহাদি এসে দেখল কেউ একজন ইউসুফের পাশে বসে আছে এবং তার গায়ের মাকড়সার জালগুলো খোলার চেষ্টা করছে। সাথে সাথেই কাপড়ের ভেতরে থাকা সেই অপরিচিত জিনটি বলে উঠল, তাড়াতাড়ি দিকে আসো, ওইখানে দাঁড়িয়ে কি করছো, তাড়াতাড়ি ওর এই মাকড়সার জাল ছাড়াও, আর তোমরা এখানে প্রবেশ করেছো কিসের জন্য? সে কথা শুনতেই মাহাদি তখন অবাক হয়ে গেল, কারণ ভেতর থেকে যে কণ্ঠটা এসেছে সেটা একটা মেয়ে জিনের কণ্ঠ এবং তার চোখ দুটো দেখিয়ে বোঝা যাচ্ছে সে একটা মেয়ে। তারপর ইউসুফ সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো সরাতে শুরু করলো, মাহাদিও সেই জিনিসগুলো সরাতে শুরু করলো। মেয়েটি তখন বলল, তাড়াতাড়ি আমাদের পেছনে আসো, ও যদি কোনোভাবে আবার বুঝে ফেলে ওরা নিশ্চয়ই সুড়ঙ্গ পথ ধরে তোমার দিকে আসবে। ঠিক একই রকমভাবে সেই মাকড়সাগুলো সুড়ঙ্গের পথ ধরে এদিকে আসার চেষ্টা করছিল। তারপর অনেকটা পথ পেরিয়ে সে যখন সেই মেয়েটার পেছন পেছন ইউসুফ এবং মাহাদি আসতে শুরু করলো, ততক্ষণে তারা সেই আগুনের লেলিহানের কাছাকাছি পর্যন্ত পৌঁছে গিয়েছে। ওইখানে যখন তারা পৌঁছালো তখন মাকড়সাগুলো আর সামনের দিকে এগোচ্ছে না, কারণ ওরা নিশ্চয়ই আগুনে ভয় পাচ্ছে এবং এরপরে আর ওরা আসবে না। ঠিক তখনই ওরা তখন সেখানে দাঁড়িয়ে পড়লো। সামনে বিশাল আগুনের ঝর্ণা নিচে বয়ে পড়ছে, উত্তাপ আসছে, তবে সেটা অনেকটা পথ পর্যন্ত তারা সহ্য করতে পারছে। তবে মাকড়সাগুলো সহ্য করতে পারেনি বলে তারা আবার ভেতরের দিকে ঢুকে গেল। এই মেয়েটা না আসলে আজকে হয়তো ইউসুফের 12:30 অবস্থা ছিল, আর ও এখান থেকে বেরিয়ে আসতে পারতো না। আর মাহাদি হা হয়ে সেখানে দাঁড়িয়েছিল। মাহাদিকে তখন বলল যে, মাহাদি তুমি এতটা বোকা কিভাবে? তুমি ইউসুফকে এরকমভাবে যেতে দিলে, যুবরাজকে, এটা তোমার ঠিক হয়নি। তখন মাহাদি বলল, তোমাকে চিনতে পারলাম না, তুমি আমাকে চেনো অথচ আমি তোমাকে চিনি না, তুমি কে বলো তো? তখন সঙ্গে সঙ্গে মেয়েটি তার মুখের কালো কাপড়টা সরানোর সঙ্গে সঙ্গেই তার চুলগুলো তখন খুলে গেল এবং তার সেই বাঁকা চাহনি, সুন্দর চোখ এবং বিশাল আকৃতির সেই বড় ডানাটা বাইরে বেরিয়ে আসলো। তার ডানা একদম ধবধবে সাদা, তার পরনে এক ধরনের পুরুষ মানুষের পোশাক। তবে সে তখন মাহাদির দিকে তাকিয়ে বলল, এখন চিনতে পারছো? মাহাদি বলল কি যে, না, আমি তো তোমাকে চিনতে পারিনি, তুমি এরকম হয়ে আমাদেরকে বাঁচালে, আর তুমি এখানে কিভাবে আসলে? মেয়েটি অত্যাধিক রকমের সুন্দরী, সে মাহাদিকে চেনে এবং ইউসুফ যুবরাজকেও সে চেনে। তাহলে সে কে? এবং হঠাৎ করে এরকম একটা শুনশান গুহা, যে জায়গাটা একদম সম্পূর্ণ অপরিচিত এবং আন্ডারগ্রাউন্ড কিং মাদাফার অঞ্চল, সেখানে এই মেয়েটা কিভাবে আসলো? আসলে সে কিছু বুঝতে পারছে না। তখন মাহাদি তাকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে কিভাবে চিনো এবং যুবরাজকে কিভাবে চিনো, আর তুমি এখানে কি করছো এরকম একটা ভয়ঙ্কর জায়গায় একা একটা মেয়ে জিন হয়ে? ও তখন বলল, মেয়ে জিন বলে কি
আমার কি যুদ্ধে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই? অবশ্যই আমার সেরকম সক্ষমতা আছে এবং সেটা আমি পারি। সেহেতু তুমি এইসব বিষয় চিন্তা করো না। এখন বলো তুমি কেমন আছো? আর এত বছর কোথায় ছিলে? তোমাকে এই যে কত জায়গা খুঁজেছি, তোমাকে পাইনি। যাই হোক, তুমি এখানে যুবরাজের সঙ্গে দেখে ভালো লাগলো। মেয়েটা তখন পাশে বসে পড়ল। ডান সাইডে আরেকটা ছোট্ট দরজার মতো আছে। সে দরজার ভেতর দিয়ে পাশে প্রবেশ করলো। ওইখানে ভেতরে যাওয়ার পর দেখলো একটা সুন্দর রুম আছে এবং রুমটা বেশ অদ্ভুত, খুবই সাজানো গোছানো আর কি। রুমের ভিতরে সমস্ত জিনিসপাতি আছে, কিন্তু এইখানে এরকম জায়গায় একটা রুম আসলে কিভাবে সেটা তো সে বুঝতে পারছে না। মাহাদিকে সে বসতে বলে একটা আগুনের মশাল ধরালো। মাহাদি বলল কি যে, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলো তো? আর এখানে কি করছো? এখানে তুমি কতদিন ধরে আছো? তোমার বাড়ি কোথায়? কোন রাজ্যে? মেয়েটি তখন বলল যে, এত কথা বলো কিসের জন্য? আমি সমস্ত কিছু বলবো, আর তুমি বসো এখানে, একটা বিশ্রাম করো। যুবরাজ, আপনি কি কিছু খাবেন? একটু পানি? তাই বলে একটা মশক থেকে পানি বের করে দিল। যুবরাজ সেটা খেতে শুরু করলো, কারণ ইউসুফ অনেকটা ধস্তাধস্তি করেছে সেই জিনিসগুলোর সঙ্গে। ইউসুফ তখন বলল যে, তুমি কে এবং তুমি আমাদেরকে বাঁচালে? এখানে তোমরা কি করছো, বা তুমি এখানে কিভাবে থাকো? মেয়েটি তখন বলল, সমস্ত কিছু বলবো, আপনি একটু শান্ত হন, একটু বিশ্রাম করুন, সমস্ত কিছু বলছি আমি। তারপর মেয়েটা সামনে গিয়ে তার চুলগুলো বাঁধলো। তার চুলগুলো এত বড়। মাহাদি তাকে দেখে বলল, মাহাদি, তুমি বোধহয় আমাকে চিনতে পারোনি। তোমার মনে আছে তুমি একবার আমাদের গ্রামে এসেছিলে? তারপর মাহাদি বলল, আমি তো কত গ্রামে গিয়েছিলাম, কিন্তু কোন গ্রাম বলো তো? তখন সে বলল, আমার জন্মভূমি দক্ষিণ তৃণভূমিতে। সেখানে আমি, আমার বাবা, আমার 3 ভাই এবং আরও সকলে মিলে আমাদের খুব সুন্দর একটা পরিবার ছিল। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি ভালো কিছু করব, তবে আমাদের মধ্যবিত্ত পরিবার হওয়ার কারণে সেটা সম্ভব হয়নি। আমার বড় ভাই সকলে তখন বিয়ে করে ফেলেছিল। সকলে আমার বিয়ে দেওয়ার জন্য তারা চিন্তিত ছিল। আমাদের খুব সুন্দর একটা পরিবার ছিল এবং সেই পরিবারটা এত হাসি খুশি ছিল, কিন্তু সেটা ছিনিয়ে নিয়েছিল এই মাদাফা এবং তার আন্ডারগ্রাউন্ড টিম অঞ্চলের সকল সেনারা। তারা আমার 3 ভাইকে তুলে নিয়ে আসে। তারপর পরবর্তীতে আমার বাবাকেও তারা তুলে নিয়ে আসে। আমি এবং আমার মা একা হয়ে পড়ি। তারপর হঠাৎ করে জানতে পারি একদিন যে আমার মাকেও নাকি তারা মেরে ফেলেছে। আমি সম্পূর্ণ একা হয়ে পড়ি, আমি ভেঙে পড়ি, কিন্তু আমি মচকাইনি, কারণ আমি জানি যে কি করা উচিত। তারপর আমি রেবেল টিমের অংশ হিসেবে যুক্ত হলাম। ওই সময় তুমি আমাদের গ্রামে এসেছিলে এবং এসে আমাকে সাহস দিয়েছিলে, মনে আছে তোমার মাহাদি? মাহাদি তখন তার ব্রেনে জোর দিতে শুরু করলো। মাহাদি তখন বলল, হ্যাঁ, তোমার বাড়ি দক্ষিণ তৃণভূমির অমুক গ্রামে না? আমি তোমাকে চিনতে পেরেছি। তোমার 3 ভাইকে ধরে নিয়ে গিয়েছিল, সেটা তুমি আমার কাছে বলেছিলে। তারপর তোমার বাবাকে ধরে নিয়ে গিয়েছিল। ওই সময়টাতে ওই গ্রামটাতে আমি ছিলাম এবং তোমাদের পাশের বাড়িতেই তো ছিলাম। হ্যাঁ, তোমাকে চিনতে পেরেছি। তুমি, তোমার নামটা যেন কি আমার মনে পড়ছে না। দাঁড়াও, তোমার নাম আমার মনে পড়বে। তোমার নাম হচ্ছে শিখা, তাই না? ও তখন বলল, মাহাদি, তুমি তাহলে চিনতে পেরেছ। তারপর মাহাদি বলল, হ্যাঁ, কিন্তু তুমি তো তখন অনেক ছোট ছিলে আর জীর্ণশীর্ণ ছিলে। তুমি তো অনেক বড় হয়েছ। তুমি এই তো তখন একদম। সে তখন বলল, মাহাদি, অনেক বছর পেরিয়েছে, আর এখন আমাকে এই যুদ্ধ জিততেই হবে। যেভাবেই হোক আমার ভাইদেরকে উদ্ধার করতে হবে। ওরা কোথায় আছে আমি জানি না, তবে যেখানেই থাকুক ওদেরকে আমি উদ্ধার করেই ছাড়ব। যুবরাজ ইউসুফ তখন বলল, তুমি একা একটা মেয়ে জিন হয়ে এদের সঙ্গে লড়াই করছো, আর এখানে কিভাবে এসেছো? আর এটা তো শক্ত ট্রেনিং ছাড়া সম্ভব না, তুমি এখানে কিভাবে আসলে? মাহাদি তখন বলল যে, ইউসুফ শোন, ওকে আমি চিনি। যখন তোর বিয়ের আগের কাহিনী, যখন হচ্ছে গিয়ে রাজ্যের পৃথিবীতে সমস্ত জায়গায় এরকম ঘটনাগুলো ঘটতে শুরু করেছিল, তখন তো আমি সমস্ত জায়গায় ঘুরে বেড়াতাম, আর এইসব ঘটনা তখন নতুন নতুন শুরু হয়েছে। তখন আমি ওদের গ্রামে গিয়ে প্রায় 4 মাসের মতো ছিলাম এবং তখন ও বেশ ছোট ছিল এবং ওর সঙ্গে তখন আমার নিয়মিত কথা হতো। আমাকে না খাবার দিত। তারপর আমি যেহেতু ওদের পাশের বাসায় ভাড়া থাকতাম, মানে ওইখানে একটা ঘরে থাকতাম, ওদের পরিবারের সাথে বেশ ভালো একটা সম্পর্ক হয়েছিল। ও যেদিনকে সে বলল যে, মাহাদি ভাই, আমার ভাই 3 জনকে ধরে নিয়ে গিয়েছে, তখনই আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই কোনো অস্বাভাবিক জিনিস আছে। এবং তারপর থেকে আমি রিসার্চ করা শুরু করি এবং তোদেরকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তোরা সেগুলো ধরতে পারিসনি। এরপরে
ও কান্নাকাটি করতো যে ওর ভাই দিদিকে ধরে নিয়ে গিয়েছে, আমি জানতাম যেন তাদেরকে হেল্প করি। আমি তো তখন সেখানে গুপ্তচর হয়ে থাকতাম। তারপর ও আমাকে বলল যে ওর বাবাকেও নাকি তুলে নিয়ে গিয়েছে। তখন আমি সেই গ্রাম ছেড়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে এই রিসার্চের কাজ এবং গুপ্তচর ভিত্তিতে আমার পুরো বিশ্বের সব জায়গায় ঘোরা লাগতো, যার কারণে ওই অঞ্চল থেকে অনেকদিন আগে বেরিয়ে পড়েছিলাম। আচমকা একদিন ওদের গ্রামে আমি পৌঁছানোর পর দেখি ও উঠানের সামনে দাঁড়িয়ে আছে, ওর বাবাকে নাকি নিয়ে গিয়েছে, সেজন্য কান্নাকাটি করছে। আমি তখন বললাম যে কান্নাকাটি করো না তুমি, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আমি সমস্ত কিছু দেখছি। আমি কুরুলুস রাজ্যের সম্রাট ইকবালকে সমস্ত কিছু বলেছি, উনি যে কোনো ব্যবস্থা করবেন। উনি তখন চিৎকার করে বলেছিল যে আমার বাবা এবং ভাইদেরকে এনে দাও, আমি এখানে কোনোভাবেই থাকতে চাই না, আমি আমার পরিবারকে নিয়ে থাকতে চাই। তখন শিখা বলল কি যে সেই দিন আমার খুব মনে পড়ে, আজকে থেকে এত বছর আগে আমি আমার বাবা এবং ভাইকে হারিয়েছি, আমি জানি তারা এখানে আছে এবং তাদেরকে আমি ফেরত নিতে চাই। তারপর মাহাতি জিজ্ঞেস করলো, আচ্ছা শিখা, তুমি তো ওইখান থেকে তারপর কোথায় গিয়েছিলে, আর তুমি এখানেই বা কিভাবে আসলে? কিছুই তো বুঝতে পারছি না, এখানে যে যুদ্ধ চলছে সেই বিষয়ে কি তুমি জানো? ও তখন বলল, সেই বিষয়ে আমি খুব ভালোভাবে জানি এবং অনেক আগেই আমি এখানে প্রবেশ করেছি, হয়তো তোমার পরে, কিন্তু আমি সমস্ত তথ্য এখান থেকে আমার রেবেল টিমের কাছে আমি পাচার করেছি এবং তারা সমস্ত কিছু জানে। সঙ্গে সঙ্গেই মাহাদি বলল যে কিছু বুঝতে পারলাম না। শিখা তখন বলে উঠল, তুমি যখন এখান থেকে চলে আসলে তখন আমাদের গ্রামের সমস্ত জিনিস নিয়ে আমাদেরকে চলে যেতে হলো উত্তরের সেই মেরুর অঞ্চলের কাছে, সমুদ্রের কাছাকাছি, যেখানে আমাদের রেবেল টিম গঠন করা হলো। তারপর আমাদের এখান থেকে টিম বাছাই করে করে বলা হলো যে এখান থেকে যারা যুদ্ধে যেতে চাও তারা সকলে প্রস্তুত হও। প্রথম পুরুষেরা সকলে রাজি হয়েছিল এবং তারা যুদ্ধের ট্রেনিং নেওয়ার জন্য সমস্ত জায়গায় তারা ধর্ণা পেতেছিল, আর তুমিও তো সেখানে একদিন এসেছিলে। মাহাদি বলল, হ্যাঁ, তোমার সঙ্গে সেদিনকে অবশ্য দেখা হয়নি, তুমি কি সেখানেই ছিলে? শিখা তখন বলল, হ্যাঁ, আমি ওখানেই ছিলাম এবং তোমাকে দেখেছিলাম বটে, এবং তুমি সেদিনকে একটা ভাষণ দিয়েছিলে যে তোমাদের জন্মভূমিকে বাঁচাতে হলে তোমাদেরকেই লড়তে হবে, তোমাদের সমস্ত কিছুকে শক্তিতে রূপান্তর করতে হবে, এবং তোমার সেদিনকে সেই ভাষণ শুনে আমি মোটিভেটেড হয়েছিলাম। তারপর ওরা যখন সকল ছেলেদেরকে তাদের যুদ্ধের অস্ত্র হিসেবে নিচ্ছিল, তখন আমি বললাম যে আমিও তোমাদের দলের সাথে যুক্ত দিব, এবং সেই দিন প্রথম আমাদের লিডার আমাকে নিতে রাজি হয়নি, বলেছিল তুমি সাধারণ একটা মেয়ে, তুমি কি করবে, তুমি গৃহস্থালী কাজ করো, এটাই তোমার জন্য যথেষ্ট। আমি তখন তাকে রেগে গিয়ে বলেছিলাম, আমি অবশ্যই করতে পারবো, কেন পারবো না, যারা আমার ভাই এবং আমার বাবাকে তুলে নিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে আমি আমার প্রাণ দিয়ে দিব। এটা দেখে সেখানকার লিডার, ততদিনে কাজ অনেকটা ট্রেনিংয়ের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এবং অনেক ব্যাচ তৈরি হয়ে গিয়েছে। আমি তখন গিয়ে এই কথা বলতে ওনারা তখন বলল যে সত্যিই তুমি পারবে। আমার চোখের সেই অগ্নিশিখা আর ওই লেলিহান দেখে তিনি তখন বললেন যে তোমার মধ্যে আমি এক বিপ্লবী তরুণী দেখতে পাচ্ছি, আশা করি তুমি পারবে। তারপর থেকে শুরু হলো মেয়েদের ট্রেনিং দেওয়া এবং সমস্ত মেয়েদেরকে একত্রিত করে একটা আলাদা টিম গঠন করা হলো। শুরুতে আমাকে ট্রেনিং দেওয়া হলো, তারপর আমি সকলের টিম লিডার হয়ে পড়লাম এবং সকলকে ট্রেনিং দিতে শুরু করলাম, এবং শুরু হলো আরেকটা মেয়ে সেনাবাহিনী যারা কিনা আমার লিডে চলতো, এবং এরকম করে শত শত ওই সমস্ত দৈত্য জিন এবং আন্ডারগ্রাউন্ড জিনেদের সেসব বড় বড় এজেন্টদেরকে আমরা মেরেছি। এই কথা বলে সে চুপ হয়ে গেল। বেশ খানিকক্ষণ চারিদিকে বেশ চুপচাপ সমস্ত কিছু থাকলো। তখন সে সামনে এগিয়ে আসলো, এগিয়ে সে ওদের সামনে বসলো। বসার পর বলল, যুদ্ধ লাগা আর বেশি না, মাত্র মাসখানেক আগে আমি এখানে এসেছি এবং সেটা এক বিরাট ইতিহাস। আমি আগে থেকে জেনে গিয়েছিলাম যে এইখানে বড় বড় সুড়ঙ্গ আছে এবং ওদের এজেন্ট পয়েন্ট আছে। আমি সমস্ত তথ্য বের করেছি এবং সেই এজেন্ট পয়েন্ট এর ভেতর দিয়ে আমি এখানে এসেছি খুব সাবধানতার সঙ্গে। সেটা কিভাবে এসেছি কেউ জানে না, কারণ আমার বিশেষ একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে আমি সেকেন্ডের মধ্যে যে কোনো অবজেক্টের সাথে মিশে যেতে পারি। এটা হয়তো আমার জন্মগত ক্ষমতা, এটা কিসের জন্য আমি জানি না, তবে সম্ভবত আমার জন্মগত ক্ষমতা। যেমনটা আমি এখন এখানে মিশে আছি, কিন্তু তুমি আমাকে কোনোভাবে দেখতে পারবে না। দেখো, সঙ্গে সঙ্গে সে একটা পাথরের সঙ্গে মিশে গেল এবং তাকে সত্যি সত্যি কোনোভাবে দেখা যাচ্ছে না, তাকে মনে হচ্ছে সে একটা পাথর, মানে ওই পাথরের উপর সে পাথর হয়ে গিয়েছে। এরকম ক্ষমতা সম্পন্ন জিন এরা এর আগে কখনো দেখেনি। ইউসুফ বলল, সাব্বাস, তুমি এক অগ্নিকন্যা, তোমার নাম শিখা কে রেখেছিল? তখন
ও বলল কি যে আমার আব্বা রেখেছিল, কারণ ছোটবেলা থেকেই আমি অন্য সব মেয়েদের থেকে আলাদা ছিলাম এবং আমার আব্বার সমস্ত কাজ আমি করতাম, এমনকি মাঠের কাজ করতাম, গৃহস্থালী কাজ করতাম, পুরুষেরা যেসব কাজ করে সেসব কাজ আমি করে ফেলতাম। এই জন্য আমার আব্বা আমার তেজ দেখিয়ে আমার নাম দিয়েছিল শিখা। আমি জানি আমার কাজের সঙ্গে আমার নামটা যায় এবং আমি কুরুলুস রাজ্য এবং আমার বাবা মা সকলকে ফেরত পেতে চাই। আমি জানি সম্রাট ইকবাল এবং যুবরাজ ইউসুফ সকলেই রাজ্যের কল্যাণের জন্য অনেক কাজ করেছেন, তা না হলে উনি এখন তার রাজ্য ছেড়ে এখানে যুদ্ধের জন্য তো অবশ্যই আসবেন না, তাই না? আমি তাকে সম্মান করি। শিখার এই কথা শুনে মাহাদি তখন বলল, সত্যি শিখা, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে এত বছর পর। শিখা তখন সেখানে বসে পড়ল। তারপর সে বলল, আমি সপ্তাহখানিক আগে এখানে এসেছি এই গুহাতে। এর আগে ওই পাশে একটা জায়গায় ছিলাম। এই সমস্ত জায়গা আমার সমস্ত ঘুটে খাওয়া আছে এবং আমি এখানে এসে সমস্ত তথ্য কালেক্ট করেছি এবং আমাদের রেবেল টিমকে ফরওয়ার্ড করেছি। রেবেল টিম খুব শীঘ্রই এখানে এসে পৌঁছাবে আর সকলেই এখানে এসেছে, আমি জানি। তখন ইউসুফ বলল, কিছু শোনো, মাদাফা রাজ্যকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। আমরা এখন সুড়ঙ্গ পথ খুঁজছি। আমাদের ক্যান্টিলিয়ার যে আরেক চালা ছিল, সেই চালাকে আমরা মেরে ফেলেছি। সেটা হলো আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনি। ওই সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেল, আন্ডারগ্রাউন্ড কিং আর ডাইনি মরেছে। আমি অনেক খুশি হয়েছি। ওরা আমাকে যা করেছিল, ওদের রাজ্যে একবার গিয়েছিলাম আমি, সেখান থেকে খবর আনতে গিয়ে ওরা না থাক সেগুলো এখন না বলি। আমি বেশ আনন্দিত হয়েছি। যুবরাজ, আমাকে কিভাবে আপনার কাজে লাগাতে পারেন আপনি বলুন। আমি সর্বদা কুরুলুস রাজ্য এবং তার সমস্ত অঙ্গরাজ্যের জন্য প্রস্তুত আছি। তখন ইউসুফ বলল কি যে, আমাদের সেনা এই সুড়ঙ্গের মধ্যে আটকে গিয়েছে। আমরা কোনোভাবে এদিক দিয়ে বের হতে পারছি না। ওখানে কালো জাদু দিয়ে আটকে রেখেছে, কিন্তু এদিক দিয়ে প্রবেশ করবো কিভাবে সেটাই বুঝতে পারছি না। আর এখানে এত মাকড়সা কিসের জন্য? ও তখন বলল, আমি এখানে এসেছি সপ্তাহখানিকই হলো। মাকড়সাগুলো আমাকে দেখতে পায় না, এই জন্য হয়তো আমাকে কিছু করতে পারেনি। আমি সঙ্গে সঙ্গেই কোনো একটা অবজেক্টের সঙ্গে মিশে যাই, এই জন্য ওরা আমাকে কোনোভাবে দেখতে পায় না বলে এখন আমি এখানে নিরাপদ আছি। আর ওরা ওই আগুনের কাছাকাছি আসতেও পারবে না, এই জন্য আমি এখানে নিরাপদ জায়গা হিসেবে বেছে নিয়েছি। আর এদিকে এখানকার জিনেরাও আসে না, কারণ হচ্ছে ওরা এইসব মাকড়সা এবং ভয়ঙ্কর জিনিসকে ভয় পায়। এদের শরীরে এক ধরনের বিষ আছে, যে বিষগুলো কোনো জিনের শরীরে গেলে তারা সঙ্গে সঙ্গে মারা যাবে। ইউসুফ তখন বলল, এদেরকে বশ করার কি কোনো উপায় আছে? তখন মাহাদি বলল, এই তুই কি বলছিস এসব? ওদেরকে বশ করবি কিভাবে? তুই যে কাজ আসিস সে কাজ দেখ আগে। ইউসুফ তখন বলল, আমি তো যেটা ভাবছি, আচ্ছা ঠিক আছে। শিখা তখন বলল, তা তো আমি জানি না, তবে এদের একজন লিডার আছে সেটা জানি। ওদের লিডারকে আমি রেখেছি এবং ওদের লিডার আর একটু নিচে এবং ভেতরে থাকে। ওরা কখনই দিক থেকে বের হয় না, ওদের কমিউনিটি আলাদা এবং ওদের সিস্টেম আলাদা। তবে আপনি যেটা বলছেন যুবরাজ, সেটা হতেও পারে, তবে আমি জানি না। আমি এখানে এসেছি মাত্র 1 সপ্তাহ হয়েছে এবং এই জায়গাটা আগে থেকেই তৈরি করা ছিল, এই ঘরটা। তখন ইউসুফ বলল, এই ঘরটা আগে থেকেই তৈরি করা ছিল মানে এখানে নিশ্চয়ই কোনো জিন ছিল এবং তারা এখানে এসে ছিল অনেক বছর, কিন্তু এটা দেখে মনে হচ্ছে খুব বেশি বছর আগে তৈরি করা না, খুব কাছাকাছি সময়ের। তার মানে কি এরা এই মাকড়সার উপর কোনো কর্তৃত্ব স্থাপন করত? কিছুই তো বুঝতে পারছি না। তখন শিখা বলল, যুবরাজ, আমি একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে, আপনাদের এই যে গুহার মুখ খুলতে চেষ্টা করছেন, সেটার মূল যে সমস্যা আছে সেটা আমি সমাধান করতে পারি। আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন, আমি ওইখানে গিয়ে ওইটাকে খুলে দেখাবো। তখন যুবরাজ বলল, তুমি পারবা? ওইখানে তো ওদের সমস্ত সেনারা পাহারা দিচ্ছে সব সময় এবং 24 ঘন্টা তাকিয়ে আছে। ওইটা খোলা কোনোভাবে সম্ভব না, আর ওদিক দিয়ে আমরা যাবো না। আমাদেরকে বিকল্প কোনো পথ বের করতে হবে। তখন শিখা বলল কি, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এটা বলছেন, তাহলে আমি দেখি এদিক দিয়ে কোনো বিকল্প পথ বের করা যায় কিনা। আর সেটা যদি সম্ভব হয়, তাহলে আমি খবর নিয়ে আসছি। আমাকে ওই মাকড়সার পথ ধরে সামনের দিকে যেতে হবে। অনেকগুলো সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গ পথ ধরে সামনে এগিয়ে গেলে নিশ্চয়ই ওই মূল সুড়ঙ্গের সঙ্গে কোনো যোগসূত্র পাওয়া যাবে। আমি যাচ্ছি, আপনারা এখানে অপেক্ষা করুন। মাহাদি বলল কি যে, শিখা, আমি কি তোমার সঙ্গে যাব? সে বলল, তুমি আমার সঙ্গে যেতে পারবা না, কারণ ওইখানে নিরাপদে একদম মিশে যেতে হবে। আর ওরা, মাহাদি বলল, আমি তো অদৃশ্য হতে পারি। তখন শিখা বলল, ওরা অদৃশ্য অবস্থায় টের পায়, মাকড়সাদেরকে তুমি চেনো, ওরা আমাকে ধরতে পারবে না, কিন্তু তুমি তোমাকে ধরতে পারবে। তোমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করো, আমি ভেতরে সমস্ত কিছু দেখে আসছি। আর আমি মূলত এখানে এসে সমস্ত কিছু গুপ্তচর বৃত্তি করছি,
আমি এখানে এসে বসে আছি রেবেল টিমকে খবর করার জন্য। শিখা তখন সেখান থেকে উঠে গেল। উঠে সামনে যে দাঁড়িয়ে আছে, মাহাদি শিখার দিকে তাকিয়ে আছে। শিখা মেয়েটা আসলে খুব সুন্দরী। যখন মাহাদি সেখানে ছিল তখন তাকে মাহাদি দেখত, তখন তো শিখা ছোট ছিল, কিন্তু মাহাদি তার দিকে হা হয়ে তাকিয়ে থাকতো, কারণ দেখতে বেশ সুন্দরী ছিল। এরকম একটা সুন্দরী মেয়ে এরকম যোদ্ধা হয়ে গেল। মাহাদি সেটা চিন্তা করতে শুরু করেছে। মাহাদি তখন শিখার দিকে তাকিয়ে রয়েছে। শিখার এদিকে তাকালো। তার সৌন্দর্য যেন তার এই বাঘিনী রূপে ফিরে এসেছে। তার কোনো মেয়ের চিহ্ন শরীরে না থাকলেও তাকে দেখে সত্যি অমায়িক লাগছে এই আগুনের লেলিহান শিখার আলোতে। সে তখন সেখানে তাকিয়ে রইল। মাহাদিকে বলল, কি দেখছো? মাহাদি তখন সামনে এসে বলল, তুমি আগের থেকে অনেক সুন্দর এবং রূপবতী হয়ে গিয়েছ, তোমাকে দেখে আমার হিংসা হচ্ছে। সে তখন বলল, মাহাদি, তোমারও এখন এইসব চিন্তা আসছে আমাকে দেখে? আর সৌন্দর্য দিয়ে কি করব? তখন মাহাদি বলল, আচ্ছা ঠিক আছে, এখন আমাদেরকে কি করতে হবে সেটা বলো, আর আমি কি করব? ও তখন বলল যে তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি দেখি ভিতর থেকে খবর নিয়ে আসছি। তাই বলে সে সামনে এগিয়ে গেল। সেই মুহূর্তে একটা মাকড়সার দিকে এগিয়ে আসছে। মাহাদি তখন স্পষ্ট দেখতে পেল। শিখা তখন পাথরের সঙ্গে মিশে একটা পাথরের মতো হয়ে গেল এবং তাকে সেই মাকড়সাটা দেখতে পেল না। মাকড়সাটা আবার ফেরত গেল পেছনের দিকে। তার মানে ওরা আগুনের এই অংশটাকে ভয় পায় এবং এদিকে ওরা আসতে পারবে না কোনোভাবেই। শিখা তখন আবার তার ভিতর দিয়ে অদৃশ্য অবস্থায় বেরিয়ে গেল এবং সেই মাকড়সার যে মূল গুহা আছে সেটার ভিতরে ঢুকে গেল। সে এইখান থেকে খুঁজতে গিয়েছে কোনো গুহা, যে গুহা তাদেরকে নিয়ে যাবে সেই সুড়ঙ্গ পথের কাছাকাছি। মেফো তার সমস্ত সেনাদল নিয়ে তার বড় প্রাসাদের সামনে অপেক্ষা করছিল। তার সঙ্গে সে বৃদ্ধ পৌর লোকটা আছে। সে তখন বলল যে, এই তোমরা সকলে এখানে বসে অপেক্ষা করো, আর কখন তারা আসবে তার জন্য আমরা কি বসে থাকবো নাকি? তোমরা তোমাদের কার্যক্রম চালিয়ে যাও, একটা আজাইরা পন্থা। তাই বলে মেফো উপরে মহলের কাছে চলে গেল। তার সঙ্গে সে পৌর লোকটা সবসময় থাকে। সে তার নিজের কক্ষে গিয়ে বসে আছে। কি করবে সেটা সে বুঝতে পারছে না, কারণ এত সময় কি অপেক্ষা করে থাকে নাকি? সে মূলত এই যুদ্ধের জন্য অপেক্ষা করছে না, তার কনসার্ন বা চিন্তা অন্যদিকে। সে তখন সেখানে বসে আছে এবং আকাশের উপর থেকে একটা লাল অগ্নিশিখার মতো জিনিস তার বারান্দায় এসে পড়ল। সেটা মেফোর খাসদূত, দেখতে একটা মেফোর মতোই, শয়তান এবং ধূর্ত। সে তখন মেফোর কাছাকাছি এসে বলল যে, মেফো, তোমার জন্য খবর আছে। সে মেফোকে তুমি করে বলে। এই হচ্ছে কোনো দূত পৃথিবীতে এই প্রথম যে কাউকে তার মূল যে স্রষ্টা আছে বা তার মূল যে রাজা আছে তাকে তুমি করে বলে। তখন সে বলল যে, কি ব্যাপার বলো তো, কি খবর নিয়ে এসেছ? সে তখন বলল যে, খবর একটা আছে। আমাদের কুরুলুস রাজ্যের যে দূত পাঠিয়েছিলাম সেই দূতের কাছ থেকে খবর আছে এবং সে সেখান থেকে খুব শীঘ্রই চলে আসছে, কারণ সে হয়তো খুব শীঘ্রই ধরা পড়ে যাবে। আর তার কাছে যে খবর আছে সেটা আপনার জন্য অনেক গোপনীয় একটা সংবাদ। সে আমাকে বার্তা পাঠিয়েছে, খুব শীঘ্রই সে আপনার কাছে আসবে এবং আপনার চালিকা শক্তি বা সেই বইয়ের খোঁজ সে পেয়েছে এবং সেটা কোথায় আছে সেটা ইকবাল খুব ভালোভাবে জানে। ইকবাল কয়েকবার সেটা নিয়ে গসিপ করেছে এবং ইকবালকে একটা জায়গায় যেতে দেখা গিয়েছে, কিন্তু সেই জায়গা থেকে যখন সে আসে তাকে কোনোভাবেই দেখা যায় না বা বোঝা যায় না, চেনাও যায় না। কিন্তু সেই জায়গাটা কোথায় কেউ জানে না। আমার ধারণা ও আসলে সমস্ত তথ্য আমরা পেয়ে যাব এবং আপনি যেটা খুঁজছেন সেটা আপনি পেয়ে যাবেন। এটা শুনতেই সঙ্গে সঙ্গে মেফো চিৎকার করে হেসে উঠল। পৌরসই লোকটি বলল, কি হয়েছে? সামনে যুদ্ধ, এত বড় একটা সংকট, আর তুই হাসছিস? মেফো তখন বলল, যুদ্ধ হচ্ছে তো কি হচ্ছে, আমার মূল ফোকাস তো যুদ্ধ না, অন্য কিছু, যেটার জন্য আমি এত বছর এখানে অপেক্ষা করেছিলাম। ওরা যদি হেরে যায় তাতেও আমার কিছু যায় আসে না, জিতে গেলেও তাতে আমার কিছু যায় আসে না। আমি মূল জিনিসটা পেয়ে গেলেই হলো। আর আমার মনে হয় সেই সুযোগটা এবং সময়টা চলে এসেছে। যদি জিতে যাই তবেও আমি সেই জিনিসটা পেয়ে যাব, আর যদি হেরে যাই তাহলে তো আমাকে আগে থেকে এখান থেকে। আচ্ছা ঠিক আছে তুমি যাও, এখন তোমার সঙ্গে পরে কথা হবে। আর ও কবে নাগাদ আসবে? তখন বলল কি যে উনি রাস্তায় যে কোনো মুহূর্তে চলে আসবে। ওইখান থেকে তথ্যপত্র ভান্ডার থেকে চুরি করে পালিয়েছে এবং এতক্ষণে নিশ্চয়ই তার পেছনে জিনরা লেগে গিয়েছে তাকে ধরার জন্য। তবে আমার মনে হয় না যে সে কাউকে ধরতে পারবে এবং খুব শীঘ্রই আপনার কাছে সে পৌঁছে যাবে। আপনি চিন্তা করবেন না, ঠিক আছে? মেফো অধীর আগ্রহে তার জন্য বসে আছে, কারণ ওই দূতের যে তালপত্র নিয়ে পালিয়েছে ওর ভিতরেই সমস্ত তথ্য লেখা আছে এবং ওইটাতেই মেফোকে হয়তো তার মূল যে জিনিসটা সেটা পায়ে দিতে সাহায্য করবে। মেফো তখন হেসে উঠল।
সে হেসে সামনের দিকে দাঁড়িয়ে আছে। দূরে বড় পাহাড়ের উপর থেকে লাভা ফুটছে, সামনে বিশাল সেনাদল এবং মাদাফা অঞ্চলে সমস্ত জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকটা দূরে দূরবীন দিয়ে দেখছে যে সেনারা, কুলুসরার যে সেনারা সেখানে উৎপেতে বসে আছে। মেফর সমস্ত কিছুই অবজার্ভ করছে, কিন্তু তার মূল যে যুদ্ধ সেটা এখানে নয়, অন্য জায়গায়। সেটাই সে ভাবতে শুরু করলো এবং অপেক্ষা করতে লাগলো যুদ্ধ কখন লাগবে। এবং হেরে গেলেও কোনো সমস্যা নেই, জিতে গেলেও কোনো সমস্যা নেই, কারণ ওদের সেই পদ্ধতিটুকু জানা আছে যে কিভাবে এখান থেকে পালাবে। মাদাফা রাজ্যের মূল সেনাপতি সে সকল সেনাদেরকে নির্দেশ দিতে শুরু করলো। সমস্ত শত্রুরা আমাদের দ্বার প্রান্তে এসে অপেক্ষা করছে, তারা যে কোনো মুহূর্তে আমাদেরকে হামলা করতে পারে। আমরা এই অংশটা বন্ধ করে দিয়েছি, সেহেতু এদিক দিয়ে কোনো সেনা প্রবেশ করতে পারবে না। তবে ওদের চেষ্টা থাকবে অন্য কোনো দিক দিয়ে প্রবেশ করার, সেটাও সম্ভব নয়। আমরা ওদেরকে ওইখানে পুড়িয়ে মারব এবং সেটার পদ্ধতি আমাদের চলছে, সেটা আমরা খুব শীঘ্রই স্টার্ট করব। তোমরা সকল সেনারা শোনো, শয়তানের জেলারা, তোমরা এত বছর এই রাজ্যকে সুরক্ষা দিয়ে এসেছ। তোমরা সংখ্যায় অনেক, হয়তো ওদের থেকে অনেক বেশি, এবং ওরা সমস্ত কিছু ধ্বংস করে আমাদের রাজ্য পর্যন্ত পৌঁছে গিয়েছে। তোমরা জানো যে ওরা খুব বেশি সেনা না, এবং ওরা আমাদের সঙ্গে পারবে না, কোনোভাবেই পারবে না। ওরা আমাদের দ্বার প্রান্তে এসে বসে আছে। শত্রুপক্ষের সকলদেরকে এখানে মেরে ভাগাতে হবে। তোমরা সকলে প্রস্তুত তো আমাদের সঙ্গে থাকার জন্য? সকল সেনারা তখন বলে উঠল, জি আমরা প্রস্তুত এবং আমরা সমস্ত কিছু করব। তখন সেই মূল সেনাপ্রধান দৈত্যজনদেরকে উদ্দেশ্য করে বলল, শোনো, তোমরা তোমাদের চোখ ঢেকে রাখবে এবং সংরক্ষণ সুরক্ষা বেষ্টনী তোমাদেরকে দেওয়া হয়েছে, এবং বাইরের যে অংশ যেখানে তোমাদের দুর্বল অংশ, সেই অংশটাতে যেন কেউ কখনো আঘাত না করতে পারে, তাহলেই কেবলমাত্র তোমরা জিততে পারবে। আর আরেকটা কথা, তোমরা 3 স্তরের জিন আছো, দৈত্য জিন, তারপর অধিক হাত এবং পাওয়ালা জিন যারা কিনা মাটি খুঁড়তে সক্ষম, এবং সঙ্গে সঙ্গেই সাধারণ জিন যারা কিনা সমস্ত জিনিস দেখভাল করে। তোমরা সকলেই আলাদা আলাদা টিম করে তারপর তোমরা মারামারি করবা, যুদ্ধের জন্য যাবা। অবশ্যই এই যুদ্ধ আমাদেরকে জিততে হবে, না হলে মাদাফা নিজেই আমাদেরকে ধ্বংস করে দিবেন। এবং ওম, সে সুস্থ হয়ে উঠেছে, সেও খুব শীঘ্রই ফিরে আসবে, তুমি সেটা নিয়ে চিন্তা করো না। সেহেতু তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত তো? একথা বলতেই সমস্ত সেনারা তখন চিৎকার দিয়ে উঠল। চিৎকারের গুঞ্জন পৌঁছে গেল আশেপাশের সমস্ত জায়গা পর্যন্ত। রেবেল টিম, ফটাস এবং এরকম আরও সমগ্র সেনারা যারা কিনা বিভিন্ন রাজ্য থেকে এসেছে, তারা সকল শুনে লাফ দিয়ে উঠে পড়ল। তখন তারা বুঝতে পারল যে যুদ্ধ ওরা নিশ্চয়ই সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে ফেলেছে এবং যুদ্ধের জন্য এগিয়ে আসছে। সকল তখন উঠে প্রস্তুত হলো, কারণ প্রস্তুতি নেওয়ার এটাই সময়। তাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এবং যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। ইউসুফ তখনও সেখানে বসে আছে, মাহাদি সেখানে উৎপ্রেতে আছে কখন অগ্নি বাইরে বেরিয়ে আসবে, এবং সে তখন তার জন্য অপেক্ষা করছে। ইউসুফ সেই আগুনের লীলাহান সামনের দিকে তাকিয়ে আছে, তার কানেও সেই গুঞ্জন ভেসে আসলো। ইউসুফ বলল, আমাদের খুব শীঘ্রই কিছু একটা করতে হবে, খুব শীঘ্রই আমাদেরকে এগিয়ে যেতে হবে। অগ্নি আসুক বা না আসুক, আমাকে খুব শীঘ্রই কিছু একটা করতে হবে। তাই বলে ইউসুফ মাহাদিকে বলল, মাহাদি তুই এখানে থাক, অগ্নি আসা পর্যন্ত এখানে তুই থাক, আমি অন্য কোনো পথ বা রাস্তা খোঁজার ব্যবস্থা করছি যেটা আমাকে নিয়ে যাবে ওই অঞ্চল পর্যন্ত। তাই বলে সে ওই সুড়ঙ্গ বাদ দিয়ে অন্য একটা সুড়ঙ্গ, মানে হচ্ছে এই ঝর্ণার পাশে দিয়ে পাহাড়ের কোল ঘেঁষে সামনে থেকে আরেকটা চিকন রাস্তা চলে গিয়েছে, সেদিক দিয়ে ইউসুফ যেতে শুরু করলো এবং মাহাদিকে বলল, অগ্নি আসা পর্যন্ত এখানে অপেক্ষা কর। অগ্নি যদি কোনো খবর নিয়ে আসে তাহলে সঙ্গে সঙ্গেই আমাকে জানিয়ে দিবি। জানাতে পারবি না? ইউসুফ তখন বলল, আমি এখন যাই, ঠিক আছে? মাহাদি বলল, আচ্ছা ঠিক আছে, আমিও সামনে দিকে এগিয়ে যাচ্ছি, আর কোনো খবর পেলে অবশ্যই আমি তোকে জানাবো। ইউসুফ ওই পাশ দিয়ে সামনে দিকে এগিয়ে যেতে শুরু করলো। রাস্তাটা অনেক সরু এবং খাড়া নিচের দিকে। ইউসুফ এখান থেকে পড়লে হয়তো কিছু হবে না, কিন্তু আগুনের ছাপ যদি কোনোভাবে তার শরীরে লাগে তাহলে সে পুড়ে ছাই হয়ে যাবে, এবং সে এখান থেকে কোনোভাবেই মরতে চায় না। সে আরেকটু সামনের দিকে এগিয়ে গেল এবং এগিয়ে সত্যি সত্যি আরেকটা সুড়ঙ্গ পেয়ে গেল, যেটা একদম সোজা নিচের দিকে নেমে গিয়েছে। নিচের দিকে একটা বড় গুহার মুখ আছে, এই মুখ দিয়ে তাকে ঢুকতে হবে। এটা কোথায় গিয়েছে সেটা তাকে যেভাবেই হোক বের করতে হবে। সে সেই গুহার মুখের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল এবং সামনে বিশাল এক অন্ধকারচ্ছন্ন গুহা। এটা কোথায় গিয়েছে? ইউসুফকে সেটা বের করতেই হবে। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 6 এখানে শেষ হয়ে গেল। আশা করি আমাদের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগছে,
কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সঙ্গে পরবর্তী এপিসোড খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেশি বেশি করে কমেন্ট করুন এবং লাইক করুন, নাহলে কিন্তু পরবর্তী এপিসোড আমি আপনাদের জন্য নিয়ে আসবো না। আমি আপনাদের জন্য কষ্ট করে গল্প বানাই, কিন্তু তার রেসপন্স আপনারা এত খারাপভাবে দেন যে যার জন্য আমার গল্প বানাতে ইচ্ছে করে না। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। আর এতক্ষণ কণ্ঠে ম্যাজি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স এবং জিনো দুনিয়া সিজন 5। আশা করি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।